হোয়াট এ মুভি, হোয়াট এ মুভি ম্যান। পৃথিবীর সব ইন্ডাস্ট্রির মুভি হয়তো আমি দেখিনি, তাই জানি না তাদের মুভিটা কতটা ভালো হয়। যে দেশগুলোর মুভির ব্যাপারে আমি জানি তার মাঝে মালয়ালম মুভির কাহিনী সব থেকে বেস্ট, এটা আপনাকে মানতেই হবে। মাঝে মাঝে আমার মনে হয় যে এরা মানুষ না কি, এত ভাবনা, এত মুভির বিষয় তারা কি করে ভাবতে পারে। রান টাইম কম দেখে এই মুভিটা লেখা শুরু করলাম, ওমা কাহিনী এতটা চাপানো, এতটা কানেক্টেড যে বাদ দিতে পারছিলাম না। যার কারণে রান টাইম এত বড় হয়ে গেল, মুভি আসতে অতদিন সময় লাগলো। মুভির সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট হলো কাস্টিং। লিড রোলে অভিনয় করা নেসল্যান অস্থির কাজ করেছে। আরও যে অ্যাক্টরকে যে ক্যারেক্টার দেওয়া হয়েছে সবাই খুব সুন্দর করে ফুটে তুলেছে। মুভির টপিক প্রেজেন্টেশন সুন্দর ছিল। আর মালয়ালম মুভির ব্যাপারে আসলে এত কিছু বলার কোনো দরকারই পড়ে না, যারা জানে তারা জানে। থ্রিল, কমেডি, রোমান্স, সঙ্গে ড্রামা, অস্থির এক কম্বিনেশন। আর সব থেকে মজার ব্যাপার হলো আপনি যতটা মনোযোগ দিবেন মুভির দিকে ততটা আপনার ভালো লাগবে। রোমান্টিক জোনরা থাকলেও কোনো ধরনের হট, কিসিং, ভালগার বা উল্টো পাল্টা সিন একদম নেই। সো সবাই মিলেই এনজয় করতে পারবেন, কোনো সমস্যা নেই। নাম ঠিকানা বলে যাত্রা শুরু করবো, তার আগে ছোট করে হকারি সারতে হবে, তা না হলে গাড়ি তেল কিনবো কেমনে। আপনি জ্ঞানী মানুষ, তো সব কথায় কান দিতে হবে না, এটা তো জানে নয়। সো হকারি চলুক, এই পাকে আপনার হাতের কাজ সেরে নিন। যে সুন্দর ওয়েদার, মুড়ি পপকর্ন সঙ্গে নিয়ে ভিডিও দেখছেন, একেবারে জমে ক্ষীর হবে নাকি। কথা বলছিলাম 2024-এ মুক্তি পাওয়া সাইবার থ্রিলার মালায়ালাম মুভি নাম আই অ্যাম কাদালান এর ব্যাপারে। মুভি সিন শুরু হয় বেঙ্গালুরের ব্যস্ত রাস্তায়। বাসের ভিতরে ভাবনা ভরা মুখে এন্ট্রি করায় মুভির লিড ক্যারেক্টার, আপনারা অনেকেই হয়তো চেনেন, বেশ ভালো অভিনয় করে নেসল্যান অর্থাৎ বিষ্ণু সুরেশের। বাস থেকে নেমে বিষ্ণু পাবলিক টয়লেটে যায়, ড্রেস চেঞ্জ করে বের হয়ে সামনে একটা হোটেলে নাস্তা করছিল। তার মেসেজ আসে, চেক করে কেউ একজন লিখেছে, আমি জানি এর পিছে তুমি আছো। বিষ্ণু ইগনোর করে একটা আইটি কোম্পানির ভিতরে যায়, রিসেপশনে বসে, চোখে মুখে একটা টেনশন আর ভাবনার ছাপ। সেটা ফলো করে সেম সিচুয়েশনে 1 বছর পিছিয়ে নিয়ে আসে কলেজের জব সিলেকশন ইন্টারভিউয়ে। তাকে প্রশ্ন করা হচ্ছে, বিষ্ণু যতদূর পারে উত্তর দেয়। পরে ইন্টারভিউয়ার গ্যাদারা বিষ্ণুর প্রজেক্ট দেখে বলে, তুমি যে প্রজেক্ট সাবমিট করেছো এটা তো মনে হচ্ছে তোমাকে জোর করে দিয়ে করানো হয়েছে। তোমার শখের কোনো আলাদা কিছু থাকলে সেটা দেখাও। তারা তো একেবারে আসল জায়গায় হাত দিয়েছে। বিষ্ণু তার ব্যাগ থেকে একটা বালিশের মতো মাল বের করে। কি এটা? বিষ্ণু বলে এটা ইন্টারের কাজ করে। কাজ করতে করতে অনেক সময় লোকজন বিরক্ত হয়ে যায়, একটু স্ট্রেস ফিল করে, তো এই কেবলের মাধ্যমে এটা কানেক্ট হলে এখানে জোরে জোরে ঘুষা মারলে কিছু হবে না, এটা ইন্টারের কাজ করবে। ব্যাপারটা ইন্টারেস্টিং না? আবিষ্কারটা ছোট বা সাধারণ, কিন্তু ভাবনাটা কঠিন না? যারা পিসি বা ল্যাপটপে লম্বা সময়ে কাজ করেন, অন্তত তাদের কাজের একটা জিনিস নাকি। যাই হোক, অবভিয়াসলি এটা তাদের ইমপ্রেস করতে পারবে না। সিভি ভালো করে দেখার পর এরা বুঝতে পারে বিষ্ণুর অনেকগুলো ব্যাক পেপার বাকি আছে। দিদি বলে, এটা তো আমাদের নিয়ম না, আমরা তো এমন কাউকে ইনভাইট করি না, তুমি কি করে এলে বুঝতে পারছি না। বিষ্ণু বলে তার কাছে মেইল এসেছিল। এরা বলে ওটা তো হওয়ার কথা ছিল না, হয়তো ভুল করে চলে গেছে। আচ্ছা, তোমার সিভি আমরা রাখলাম, তোমার যোগ্যতা অনুযায়ী কোনো কাজ পেলে আমরা অবশ্যই জানাবো, ঠিক আছে। বিষ্ণু ভদ্র ছেলের মতো বের হয়ে আসে। সামনে আসে তার একটা ফ্রেন্ড। কিরে, চোরের মতো পাচ্ছিস কেন, কি হলো? না, হবে না মনে হয়। আচ্ছা, তুই এখানে আমার জন্য অপেক্ষা করছিস কেন, কি হয়েছে বল? তোকে যে একটা কাজ করতে বলেছিলাম তার কি হলো? কোন কাজটা? আবে চাঁদনির আইডি হ্যাক করতে বলেছিলাম। তুই বললি আর হয়ে গেল, তাই না? আরে ভাই, তুই জিনিয়াস, তুই পারবি, আমি জানি। আমার সন্দেহ হচ্ছে ও কারোর সঙ্গে কথা বলে। তুই জাস্ট আমার আইডিটা ওপেন করে দে, আমি শুধু মেসেজগুলো দেখবো। বিষ্ণু বলে, হ্যাঁ বে, এটা তো হিরো আলমের ডায়লগ, যে প্যান্ট খুললি আর হাগু বের হলো। আচ্ছা চল ফিশিং করবো। তাই না? শালা আমি মরছি আমার জ্বালায়, আর তুই আছিস মাছ ধরা নিয়ে। আবে এটা কি মাছ ধরার সময় নাকি বে? বিষ্ণু বলে, আবে সুন্দরবনের ডাইনোসর, তুই কি মামুনের নাচ দেখে নেশা করিস নাকি? এই ফিশিং মানে ওকে একটা ফেক লিঙ্ক পাঠাবো, ও ক্লিক করলে আমরা আইডি পেয়ে যাব। ও তাহলে ঠিক আছে, চল 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 চল। কিসের চল? তুই খারা, আমি শিল্পার সঙ্গে দেখা করে আসি, ও সেমিনারে আছে। আমরা কলেজের হলে একটা কিসের যেন সেমিনারে নিয়ে আসে। এখানে ওই যে বাচ্চা একটা অবলা অসহায়া মেয়ে বসে আছে, মুভির ফিমেল লিড ক্যারেক্টার আনসিমা নাকি আনিসমা, অনিল কুমার, তো আমি সঠিকটা প্রনাউন্স করতে পারছি না, অর্থাৎ শিল্পার। বিষ্ণু তার কাছে আসে। শিল্পা জিজ্ঞাসা, ইন্টারনেট কেমন হলো, ইন্টারভিউ কেমন হলো? বিষ্ণু বলে, তেমন না, মনে হচ্ছে না কিছু হবে। শিল্পা বলে, তা হবে কেন? তার জন্য তো পড়াশোনা করতে হয়, তুমি কি করেছো? পেছনে এতগুলো ব্যাক পেপার আছে, তুমি শান্তি মতো ঘুমাও কি করে? বিষ্ণু বলে, আচ্ছা সব হবে, এখন ওরা না নিলে আমি কি করবো, চলো বাইরে চলো, 5 মিনিট একটু কথা বলবো। বলে সে উঠে গেলে তার পিছে শিল্পা উঠে আসে। এখানে দুজন দাঁড়ায়। বিষ্ণু শিল্পাকে জিজ্ঞায় কলেজ শেষ করে সে কি করবে, মানে কোনো কোর্স করবে কি না। শিল্পা বলে তার বাবা তাকে কোম্পানিতে জয়েন করতে বলছে। বিষ্ণু বলে, তোমার বাবার তো ব্যাংকের কাজ, ওখানে তুমি কি করবে? শিল্পা বলে, টাকার কাজ, কিন্তু আইটি সাইডও আছে না, ওখানে আমাকে চিফ বানিয়ে দিবে। অনেক ভেবে দেখলাম এটাই আমার জন্য বেটার, তাই ওখানেই জয়েন করবো ভাবছি। ও ভালো, তাহলে তো তোমার বেঙ্গালুরে যাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়ে গেল। আমি আরও ভাবছিলাম আমি ওখানে গিয়ে কিছু একটা করব, আর তুমি। শিল্পা রেগে যায়, বললেই হলো না, বলেছি তো সব ব্যাক পেপার ক্লিয়ার করবে, করতে পেরেছো?
ভালো রেজাল্ট করবে, করতে পেরেছো, জব নিতে পেরেছো, এখন আসছে। দেখো তুমি কখনো সিরিয়াস হবা না, আমি সেটা জানি। তোমার ধান্দায় বসে থেকে তো আমার লাভ নেই। বিষ্ণুর খারাপ তো লাগছে, বাট কি আর করার। আচ্ছা চলো চা খাবে? আমি এখানে সেমিনারে ছেড়ে এখন তোমার সঙ্গে গিয়ে চা খাবো, তাই না? যাও তো তুমি ভাই। বিষ্ণু বলে আরে খারাও, বলে ব্যাগ থেকে তার সেই আবিষ্কার বের করে দিয়ে বলে এটা তুমি রাখো। কি এটা? ইন্টারনেটে কাজ করে, এই প্রজেক্ট দেখিয়েছিলাম, ওরা পছন্দ করেনি। শিল্পার রিয়াকশনে মনে হচ্ছে সেও করেনি। আচ্ছা ঠিক আছে থাকো, বলে সে চলে যায়। বিষ্ণু তার ফ্রেন্ডকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। তো বিষ্ণু আর শিল্পার মাঝে কি চলছে তা তো বুঝতেই পারছেন। দুজনে একই কলেজে ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। শিল্পা তার বাবার কোম্পানিতে জয়েন করবে, তার মানে তার বাবার মোটামুটি আছে। এবার আসে বিষ্ণুর ব্যাপারে। বিষ্ণুর পরিবারে তার ছোট্ট একটা বোন আর বাবা মা রয়েছে। বিষ্ণু বড় ছেলে, তার বাবা একজন মেকানিক। বিষ্ণুর পিসি আর মনিটর দেখে তো বুঝতেই পারছেন মধ্যবিত্ত পরিবারের ছেলে, বাট খুব ট্যালেন্টেড। ইন্টারনেট ব্যাপারে বেশ মোটামুটি জানে। তোর মা আমি আসাতে মনে হচ্ছে খুশি হয়নি? বিষ্ণু বলে তুই এখানে একটা মেয়ের আইডি হ্যাক করতে এসেছিস, কি মহৎ কাজ তোর, তাই না? এই জন্য তো তোকে লাল গালিচায় বিছিয়ে দিতে হবে, তাই না? চুপচাপ বসে থাকে এখানে। বিষ্ণু তার হাতুড়ো বাটাল বের করে। এই ছবি দেখে তো মাথায় ওই একটাই প্রশ্ন আসে, হ্যাকাররা ইউজ করে। বিষ্ণুর ফ্রেন্ডও জিগায় কি রে তোদের কি এই ছবি আইকন নাকি? বিষ্ণু বলে তোকে রাস্তায় কি বললাম, একটা অফারের ছবি সাজিয়ে ওকে পাঠাতে হবে, তুই সেটা সাজিয়েছিস? চুপচাপ তোর কাজ করে, এদিকে মনোযোগ দিবি না। বিষ্ণু কি জানি সব করে। তার কিছুক্ষণ পর তার ফ্রেন্ডকে বোঝাই, দেখ এইটা হলো ফেক লিঙ্ক, ছবির সঙ্গে তুই লিঙ্কটা ওকে পাঠাবি, ও অফারের কথা ভেবে সেখানে ক্লিক করবে, ইনস্টাগ্রামে নিয়ে আসবে, ও পাসওয়ার্ড দিয়ে ওখানে ওপেন করবে, আমরা এখান থেকে ওপেন করতে পারবো, ঠিক আছে? হ্যাঁ। বিষ্ণু ছেলের হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠায়, ছেলে তার গার্লফ্রেন্ডের কাছে পাঠায়। মেয়ে অনলাইনে নাই, তাই দুজন অপেক্ষা করছে তার রেসপন্ডের জন্য। একটু পর মেয়ের রিপ্লাই আসে, ভয়েস পাঠিয়েছে। প্লে করলে আমরা শুনতে পাই মেয়ে বলছে, আবে ব্রয়লারের লেগ পিস এত বড় অফার দিয়েছে, তো তুই আমায় গিফট না কিনে দিয়ে লিঙ্ক দিচ্ছিস কেন বে? আর বিগ সেল বানানটাও যে ঠিক মতো করতে পারে না, সে করবে স্ক্যাম। মানে ছেলে এক্সাইটেড হয়ে বানান ভুল করে পাঠিয়েছে। মেয়ে তো ধরে ফেলেছে, এটা ধরা খেয়ে গেল। বিষ্ণু বলে এবার খুশি হয়েছিস, এবার চুপচাপ এখান থেকে চলে যায়, একেবারে ইভেন্টের দিন সকাল সকাল আমায় নিতে আসবি, চল যা। স্ক্রিনের আলো নিভে গিয়ে সিন কয়েকদিন সামনে আসে। আজ তাদের কলেজের মেবি শেষ দিন, সবাই দেখা সাক্ষাৎ হবে, বিদায় আদায় নিবে, ফটোশ্যুট হবে, এই জন্য যে যার মতো রেডি হয়ে কলেজে আসে। শিল্পা বান্ধবীদের সঙ্গে ছবি টবি উঠাচ্ছে। একটু পর দুই টিঙ্কুর কাছে আসে, একটু ছবি টবি উঠায়, তারপর গ্রুপ ফটো সেশন হয়ে সেদিন পার হয়ে যায়। এর 2 দিন পর ক্যামেরা রয়্যাল পেরিয়াদান ফাইন্যান্স এর ছোট একটা শাখায় নিয়ে আসে। এটাই হলো শিল্পার বাবার কোম্পানি। প্রিন্টার ঠিক করছে এই ভাই সাহেবের নাম আনিস। বিভিন্ন কোম্পানি বা ব্যাংকের ছোট মোটো যে কম্পিউটার, প্রিন্টার, ফটো মেশিন, ওয়াইফাই এসবের ফিজিক্যাল কোনো সমস্যা হলে সে ঠিক করে দেয় কন্ট্রাক্টের কাজ শেষ করে নিচে আসলে আমরা দেখি বিষ্ণু এখানে চাটা খাচ্ছে, আনিস তার সঙ্গে কথা বলে। তো আনিস যদিও বিষ্ণুর থেকে অনেক বড়, কিন্তু ওই থাকে না এলাকার কিছু বড় ভাই যারা ফ্রেন্ডলি সবসময় সঙ্গে থাকে, আড্ডা মাড্ডা দেওয়া হয়, ওই টাইপের। বিষ্ণুর সঙ্গে খুব ভালো সম্পর্ক। এই 2 দিন পর সিন রয়্যাল ফাইন্যান্সের হেড অফিসে আসে। যে ভদ্রলোককে দেখছেন সবাইকে কথা শোনাচ্ছে, ইনিই হলেন চাকো পেরিয়াডান, শিল্পার একমাত্র বাবা। এই কোম্পানির কাজ হলো লোন দেওয়া, বাট এটা কোনো ব্যাংকিং সিস্টেম না। শিল্পার ফোন বেজে ওঠে, মানে বিষ্ণু কল করেছে, সে সাইলেন্ট করে রাখে। তার বাবা সবার সঙ্গে তার পরিচয় করিয়ে দেয় যে আমাদের আইটি সেক্টরটা তো একটু শক্ত করতে হবে, তা না হলে সরকার পিছিয়ে পড়ে আছে, কোনোদিন ধরে বসবে। তো ও আমার মেয়ে শিল্পা আজ থেকে জয়েন করছে, আইটি হেড হিসেবে থাকবে। শিল্পা উনি মিস্টার প্রবীণ কুমার, আইটি সাইড দেখাশোনা করে। উনি ম্যাথিউ থমাস, ফাইন্যান্স ম্যানেজার। আর ও জিলস, কম্পিউটার কি হলো, কি কি করতে হবে সবকিছু সে দেখাশোনা করে। জিলস, শিল্পাকে তার কাজ বুঝিয়ে দাও। মাঝে আবার কল আসে, শিল্পা ধরে না, মিটিং শেষ। এরা তাদের কাজে লেগে পড়ুক, সিন এখানে নিয়ে আসে। বড় ভাইয়েরা গোসল করছে, বিষ্ণু গার্লফ্রেন্ডের চিন্তায় বসে আছে। এই যে ছেলেবেলাদের দেখছেন, এদের মাঝে দুজন আবার ফটোশুটের কাজ করে, মানে বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও ছবি তুলে দেওয়ার কন্ট্রাক্টে কাজ করে। একটু পর শিল্পা ফোন ব্যাক করে। হে কি অবস্থা? শিল্পা রেগে যায়। একটা মানুষ ফোন বারবার কেটে দিচ্ছে, সাইলেন্ট করে রাখছে, তার মানে সে ব্যস্ত আছে। এই সাধারণ জ্ঞানটাও কি তোমার মাঝে নেই? না মানে আমি মিটিংয়ে ছিলাম, অফিসে আছি, তুমি কি এটা বোঝো না? না বলছিলাম যে প্রথম দিন গেছো তুমি, কেমন যাচ্ছে, কি করছো তাই। কি আর করবো, এসেছি, কাজ করছি, শিখছি, নতুন এসেছি। ঠিক আছে তোমায় পরে কল করছি, বলেই ফোনটা কেটে দেয়। বেচারা বিষ্ণুর কথাই শোনে না, মনটা তো খারাপ হওয়ারই কথা। সন্ধ্যায় আনিস তার কাজের প্রমোশনাল ব্যাপারে তাকে নতুন কোনো প্ল্যান করতে বলছে। বিষ্ণু করছে। আনিস বুঝতে পারে তার কোনো সমস্যা। কি হয়েছে রে? বিষ্ণু মনটা ভার করে বলে, শিল্পা আগের মতো নেই, কেমন যেন করছে, আমি শান্তি পাচ্ছি না ভাই, কথাও ঠিক মতো বলছে না, নতুন কাজে ঢুকেছে, ব্যস্ত ছিল তাই হয়তো। শোন, এসব ব্যাপারে দূর থেকে কোনো কিছু ভেবে মন খারাপ করতে নেই, ওর সামনে যা, কথা বল সামনাসামনি, দেখবি সব বুঝতে পারবে। ঠিক আছে ভাই। পরের দিন দুপুর পর শিল্পা তার বাবার কাছে যায়। বাবা, বান্ধবীরা এসেছে, একটু দেখা করতে যেতে হবে, গাড়িটা দাও তো। কাকু বলে তার কাজ আছে, একটু বাইরে যাবে। ম্যাথিউ, তুমি তো এখন ওদিকেই যাবে তাই না? আচ্ছা ওকে একটু নামিয়ে দিয়ে যাও তো। কি আর করার,
ম্যাথিউর সঙ্গে গাড়িতে ওঠে। আমিও ভাবিনি শিল্পা আগে বসবে। বয়স্ক হোক বুড়ো, মেয়ে দেখলে সবার ভিতরে একটু চুলকানি ওঠে। ম্যাথিউরও উঠেছে, তাই গায়ে পরে কথা বলছে। শিল্পা উত্তর না দিয়ে কি করবে। একটু পর শিল্পা গাড়ি এখানে থামাতে বলে। সামনে আমরা বিষ্ণুকে দেখ, তার মানে শিল্পা তার সঙ্গে দেখা করতে এসেছে। বিষ্ণু এগিয়ে যায় দেখতে ও কার সঙ্গে এসেছে। শিল্পা ম্যাথিউর পরিচয় দেয় আর বিষ্ণুকে পরিচয় করায় ফ্রেন্ড হিসেবে। তারপর দুজন একটা কফি শপে যায়। বসেই শিল্পার হাতে ফোন। বলছে খুব ব্যস্ত গো, নতুন এসেছি তো, অনেক কিছু শিখতে হচ্ছে। তোমার কথা বলো, কি অবস্থা? বিষ্ণু বলে ভাবছি একটা বিজনেস শুরু করব। কিসের বিজনেস? বিষ্ণু বলে কম্পিউটারের দোকান। শিল্পা কিছু বলে না, ফোনে লেগে আছে। বিষ্ণু বলে আনিস ভাইয়ের সঙ্গে দোকানটা আরো বড় করব। কি হলো, তুমি কিছু বলছো না যে? শিল্পা রেগে যায়। কি বলবো বিষ্ণু বলো তো? বিজনেস করবে তুমি, একা একা ভাবলেই হলো। ব্যাক পেপারগুলো কি হবে? বিষ্ণু বলে আরে ওগুলো হয়ে যাবে। বাহানা দিতে হবে না, তুমি আগে ওইটা ঠিক মতো করো। আসছে বিজনেস করবে। বিষ্ণু বলে আরে তো কিছু একটা তো করতে হবে না, তা না হলে তোমার বাবাকে কি বলবো? শিল্পা বলে ও তাহলে এসব আমার বাবাকে দেখানোর জন্য? কম্পিউটার দোকান দেখিয়ে তার মেয়ে চাবে আর সে তোমায় বরণ করে নেবে, তাই না? বিষ্ণু বলে তো কি সমস্যা, তোমার বাবা চিট ফান্ড চালাচ্ছে না? ওই হ্যালো, এটা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি, কোনো দোকান না। ভালো জব না করলে কিছু হবে না। বিষ্ণু বলে আচ্ছা ওসব ছাড়ো, তোমার বাবা যদি রাজি না হয় তুমি কি আমার সঙ্গে আসতে পারবে? শিল্পা বিরক্ত হয়ে বলে ঠিক আছে আমি যাচ্ছি, তুমি থাকো। আরে শোনো, কি সমস্যা বলে তো যাও, যাবে কি না? শিল্পা আবার রেগে গিয়ে বলে কি বলবো শুনি? কোথায় যাবো আমরা? তুমি আমার গিয়ে কই যাবে? তুমি হিন্দু, আমি খ্রিস্টান, প্রথম সমস্যা তো এখানেই। বললেই হলো নাকি? কতদিন বসে বসে খাবে? এই যে এখানে কাটলেটটা যে অর্ডার করলে, এটাও তো এই ভরসায় করলে যে বিলটা আমি দিব, আর তুমি চাইছো আমার বাবা মেনে নিবে তোমায়? এতক্ষণ অবধি সব ঠিকঠাক ছিল। লাস্টের এই কথাটা বিষ্ণুর খারাপ লাগে। পকেট থেকে টাকা বের করে টেবিলে রেখে মনটা খারাপ করে সেখান থেকে রাগ করে উঠে যায়। নে হা করে বসে থাক উকুনের বাচ্চা। ওখান থেকে বিষ্ণু তার বন্ধুর কাছে এসে কান্নাকাটি করে যে শিল্পা আগের মতো নেই, সে কেমন যেন করছে, তার সাথে ভালো করে কথা বলছে না। তার বন্ধু বলে আবে বোকা চৌধুরী নাকি তুই বে, বুঝতে পারছিস না? নিশ্চয় ওর কোনো চক্কর চলছে অন্য জায়গায়। বিষ্ণু বলে ভাই এভাবে বলিস না, আমি সইতে পারবো না। হ্যাঁ যদিও আজ দেখলাম একটা লোক ওকে নামিয়ে দিয়ে গেল। আচ্ছা লোকটা কেমন, ইয়াং? বিষ্ণু বলে না মাঝ বয়সী। হদু বলে বেটা এরাই তো কাল খায়, যত চান্দু মধ্য বয়সী, এরা না জানে কত ছেলের মন ভেঙেছে। মেয়েরা কিন্তু আজকাল এমন ছেলেদের পছন্দ করছে। তুই এক কাজ কর, ওর মেসেজ চেক কর। এই তো মাথায় ঢুকিয়ে দিল। রাতে বাসায় এসে বিষ্ণু পিসিতে বসে পড়ে। ওদিকে শিল্পা কার যেন একটা অনুষ্ঠানে গিয়ে বেশ মাস্তিতে আছে। বিষ্ণু টেনশন করছে কিভাবে কি করবে। শিল্পার ইনস্টাতে ঢুকবে কিন্তু পাসওয়ার্ড তো সে জানে না। শিল্পা পার্টি থেকে ফিরে তার মতো শুয়ে পড়ে। বিষ্ণুর ঘুম নেই। অনেক চেষ্টা করতে করতে ভাবতে ভাবতে মাথায় আসে একবার সে শিল্পার থেকে পাসওয়ার্ড শুনেছিল। ব্যাস সেটা ট্রাই করে আর ইনস্টা আইডি খুলে যায়। কার সঙ্গে সঙ্গে যেন সে ছবি ছেড়েছে। রাত বাজে 1টা। ওই সময় শিল্পাকে লাইনে দেখে ম্যাথিউ আবার মেসেজ করে এখনো জেগে। ব্যাস বিষ্ণু দেখে ফেলে। আইডির ভিতরে গিয়ে দেখে ম্যাথিউর সঙ্গে তার অনেক কথাবার্তা হয়েছে, ছবিও লেনদেন হয়েছে। বিষ্ণুর রাগ ওঠে। সে রিপ্লাই করার জন্য টাইপ করছে। ম্যাথিউ তো খুশি যাক শিল্পা রিপ্লাই করছে। আর যখন মেসেজটা আসে ম্যাথিউ মেসেজ এসেছে তো বাপকে গিয়ে বলবে ঘুমাইছি কিনা। বোকা চান্দু চান্দু। ম্যাথিউ তো অবাক হয়ে যায়, মনে করে শালা এত রাতে মেসেজ করেছি এই জন্যই বুঝে রেখে গেল। ভয়ে আর কিছু বলে না। পরের দিন অফিসে যাওয়ার আগে ম্যাথিউ রাতের ব্যাপারটা নিয়ে ভাবতে থাকে যে অফিসে গিয়ে সে কিভাবে শিল্পাকে মুখ দেখাবে। অনেক ভেবে চিন্তে চকমা চোখে দিয়ে অফিসে যায়। জিলস দেখে বলে স্যার কি হলো, আজ চশমা পরেছেন, তাও আবার কালো, কারোর সঙ্গে চোখ মিলাতে ভয় পাচ্ছেন নাকি? ম্যাথিউ রেগে গিয়ে তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর দেখে শিল্পা কাজ করছে, এগিয়ে যায়। আমতা নামতা করে বোঝাতে চায় যে কাল রাতে এমনি। শিল্পা কিছু বুঝতে পারে না, কারণ সে তো জানে না কাল রাতে কে মেসেজ করেছে। পরে ম্যাথিউ মেসেজ দেখালে শিল্পা কেন জানে কাঁদতে শুরু করে। আরে বাবা এখানে কান্না করার কি আছে, মানে ন্যাকা কান্না আর কি। ম্যাথিউকে বলে তার ওই সেই ফ্রেন্ড হয়তো তাকে পাঠিয়েছে, সে কিছু জানে না। মেয়েদের কান্না দেখে তো ছেলে মানুষ গলে যায়। ম্যাথিউ তেমন শিল্পার তোষামোদি করতে থাকে। ওদিকে বিষ্ণু আনিসের এখানে আসে, বাড়িতে বসে বসে আর কি করবে। একটু পর শিল্পা ফোন করে খুব ঝাড়ে, তুমি এই কাজ করেছো না, তুমি এমনটা করতে পারলে? বিষ্ণু স্বীকার করে হ্যাঁ আমি করেছি, রাগ উঠেছিল তাই। শিল্পা অনেক কথা বলে। বিষ্ণু সরি বলে সে রাগের মাথায় মেসেজ করেছে, লোকটা এত রাতে না। শিল্পা ওসব কানে না নিয়ে তার কান্না কাঁদতে থাকে। তুমি সন্দেহ করো, ভরসা না করলে কি করে চলে, এটা সেটা লেস পেতা এসব বলে ফোনটা কেটে দেয়। বিষ্ণু এবারও কিছু বলতে পারে না। মুখটা শুকনো দেখে আনিস আবার জিজ্ঞাসা কিরে কি হয়েছে? বিষ্ণু বলে তেমন কিছু না, ওই শিল্পার আইডি ওপেন করেছিলাম তাই রাগ করছে। রাগ করছে? এর জন্য আবার রাগ করার কি আছে? তুই কি কাউকে মেসেজ করেছিস? তুই তো কাউকে মেসেজ করিসনি। বিষ্ণুর লুক দেখে আনিস বলে করেছিস? করেছিস তো কি হয়েছে, কাউকে তো আর বকাঝকা করিসনি, তার জন্য রাগ করার কি আছে? আবারও বিষ্ণুর সেম লুক। আনিস বলে এটাও করেছিস? কপাল আমার, তাইলে তো ঠিকই আছে। তো বিষ্ণু আর শিল্পার প্রথম দেখা হয়েছিল এখানে।
শিল্পা তার পাশের পিসিতে বসে কাজ করতে লেগে কথা হয়, পরিচয় হয়। বিষ্ণু তখন থেকেই শাই টাইপের ছেলে। শিল্পা তাকে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলিয়েছে। সেসব পুরনো কথা মনে করে বেচারা বিষ্ণু রাতে কান্নাকাটি করছে। তার বাবা মা খাবার জন্য ডাকছে, কিন্তু বিষ্ণু খেতে যায় না, কারণ এই সময় তো খাবার গলা দিয়ে নামে না, এমনটাই স্বাভাবিক। তার বাপ বলে, আরে ছাড় তো, হয়তো কাজ করছে, বিরক্ত করিস না। মানে সবাই বিষ্ণুকে বেশ ভালোবাসে, তার উপর ভরসা করে। অনেক কষ্টে রাতটা পার হয়। সকালে বিষ্ণু সরাসরি শিল্পার অফিসে চলে আসে। ভিতরে ঢুকে জিগাই শিল্পার রুমটা কোনটা, পরিচয় দেয় সে তার ক্লাসমেট। দিদি বলে দিলে বিষ্ণু চলে আসে তার রুমে। তাকে দেখেই তো শিল্পা ঘাবড়ে যায়। তুমি তুমি এখানে কেন? বিষ্ণু বলে, কি করব, যোগাযোগের আর কোনো উপায় রেখেছো? তাই বলে অফিসে আসবে? বিষ্ণু বলে, দেখো আমি ক্ষমা চাওয়ার জন্য এসেছি। যা করেছি ভুল ছিল, রাগের মাথায় করেছি, প্লিজ ক্ষমা করে দাও। আমি এই জন্য এখানে এসেছি। শিল্পা বলে, তুমি যে ছোট লোকে করেছো এটা ক্ষমার যোগ্য না, এভাবে কোনো রিলেশন চলতে পারে না। বিষ্ণু বলে, ও তাহলে তুমি কি আমার থেকে আলাদা হতে চাইছো? শিল্পা বলে, বাহ, এটা ভালো, তোমার দোষ আমার ঘাড়ে চাপায় দাও। তুমি কোনো চেষ্টা করবে না, তোমার কোনো কিছু নেই, আর আমি কিছু বললেই যাও তো তুমি, পরে কথা হবে, যাও। মানে শিল্পার কথাবার্তা ব্যবহার বেশ রুড। এর মাঝে তার বাবার রুমে ঢুকে পড়ে। দুজনেই তো ভয় পেয়ে যায়। বাবা, ও আমার ক্লাসমেট। শুনেছি। তোমার কি মনে হয় আমি কিছু বুঝি না? পুরোনো কথা ছাড়ো, এখন তোমাদের মাঝে কিছু চলছে, তুমি বলো। বিষ্ণু শিল্পার দিকে তাকায়, এটাই সুযোগ বলে দেওয়ার। কিন্তু শিল্পা খুব নর্মালি তার বাবাকে বলে, না, তাদের মাঝে কিছু নেই। বিষ্ণুর গা ঠান্ডা হয়ে যাওয়ার রিয়াকশন। শিল্পা তার বাবাকে সেখান থেকে যেতে বলে, যাও তুমি বাসায় যাও, ওর সঙ্গে আমার কথা আছে। শিল্পা সেখান থেকে এমনভাবে চলে যায় মনে হলো সে কেটে পড়তে পারলে বা আছে, কেটে পড়লো, এরকম এক অবস্থা। কাকু বিষ্ণুকে বসতে বলে, তুমি বিষ্ণু না? জি। তোমার বাসা কোথায়? বিষ্ণু বলে। তোমার বাবা কি করে? বিষ্ণু বলে। এখানে কেন এসেছো? বিষ্ণু বলে, আঙ্কেল আমি আপনার মেয়েকে ভালোবাসি। বাহ, তোমার তো ভারী সাহস। তোমার বয়সে আমরা এমন সুযোগই পাইনি। টাকা রোজগারের জন্য কত কি না করেছি, আর তুমি টাকাওয়ালা মেয়ে দেখে চান্স নিচ্ছ। বাহ। বিষ্ণু বলতে যাবে, না স্যার এমনটা না, বা তাকে বলার সুযোগ দেওয়া হয় না। কাকু বলে, শুনলেই তো আমার মেয়ে কি বললো, ভালো হবে তুমিও তাই মনে করো। বিষ্ণু বলে, না আঙ্কেল, ও রাগের মাথায় ভয়ে না করলো, আমি জানি ও আমাকে ভালোবাসে। আর হ্যাঁ, আমি আপনার টাকা পয়সার জন্য ওকে ভালোবাসিনি। আপনি রাজি হন বা না হন, ও যদি আমায় ভালোবাসে বিয়ে তো করবই। কথাটা শেষ হতে না হতে ঠাস করে একটা থাপ্পড় বিষ্ণুর গালে পড়ে। বিষ্ণু যতটা ব্যথা পেয়েছে তার থেকে বেশি শক্ট হয়েছে, কারণ সে আন্দাজ করতে পারেনি তার বাবা এমনটা করবে। শিল্পার বাবা আরো ধমকি টমকি দিয়ে বিষ্ণুকে সেখান থেকে বের করে দেয়। বিষ্ণু কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে বের হয়ে আসে। তার ভিতরে কেমন লাগছে সেই হয়তো বুঝতে পারছে। বাসে বসে শিল্পাকে জাস্ট একটা মেসেজ করে যে সবকিছুর জন্য ধন্যবাদ। বাস থেকে নেমে আনিসের কাছে আসে। আনিস এবার বুঝতে পারে না, আগে চুপ করে বসে, তারপর বলে, আনিস ভাই, একটা কাজ করতে তোমায় আমার বাসে থাকতে হবে। কি হয়েছে? তুমি থাকবে কিনা সেটা বলো। আরে কি হয়েছে সেটা তো বল। একজন আমায় মেরেছে, তাকে মারতে হবে। কি বলছিস? তোকে আবার মারলো কে? কাকে মারতে হবে বল দেখি। শিল্পার বাবাকে। কেন? আমি ওর কাছে ক্ষমা চাইতে গেছিলাম অফিসে, ওর বাবা আমার থাপ্পড় মেরেছে। আনিস বলে, আরে বোকা, তুই সবসময় কেন এমন করিস বলতো? অফিসের ভিতরে ঢুকেছিস কেন? আমার তো জিজ্ঞেস করলি না? কি যে করিস তুই। বিষ্ণু বলে, না আমিও তো ছাড়বো না, তুমি চলো। তাদের দলেরই আরেক ভাই অটো ড্রাইভার, এ বলে, মাথা ঠান্ডা কর, ওরা সাধারণ কোনো মানুষ নয়, হুট করে কিছু চাইলে করা যাবে না। আনিস পানি দেয়, খা পানি খা, আমরা প্ল্যান করে সবকিছু করবো, তুই শান্ত হ। শিল্পার বাবাকে নিয়ে কথা হচ্ছে, তখনই আবার আনিসের কাছে এখানকার শাখা থেকে কল আসে যে প্রিন্টারের সমস্যা হয়েছে, তাকে যেতে হবে। আনিস বিষ্ণুকে থাকতে বলে, আমি না আসা অবধি কোথাও যাবি না বলে সে গাড়ি বের করে নিচ্ছে। এর মাঝে বিষ্ণু এসে বলে, আমাকেও নিয়ে যাও। কেন? এমনি চলো। আনিস বিষ্ণুকে সঙ্গে নিয়ে অফিসে আসে। ভিতরে ঢুকে বিষ্ণু অফিসটা ভালো করে দেখতে থাকে। এখানে ওয়াইফাই লাইন। আনিস কাজে লেগে পড়ে। বিষ্ণু গিয়ে তাকে বলে একটু জন্য পিসিতে বসতে দিতে হবে। আনিস আন্টিকে বলে চেক করতে হবে, ওকে একটু বসতে দিন। বিষ্ণু পিসিতে বসে কি যেন একটা নোট করে নেয় না কি যেন করে। তারপর বের হয়ে আনিস বলে, কি করলি? বিষ্ণু বলে, এখনো কিছু করিনি, জাস্ট ওদের সার্ভারের আইপিটা নিয়েছি। আনিস বলে, যাই করিস ভেবেচিন্তে করতে হবে। ওকে। দুজন বাসায় আসে, বসে পড়ে হাতুর বাটাল নিয়ে। বিষ্ণু তার কাজ শুরু করে। ছবি আর নাম দেখে আনিস বলে, আর কোনো নাম পাসনি? একটু ভেবে বিষ্ণু নাম রাখে কাঁধালান। তো এটা মূলত প্রোগ্রামের একটা ব্যাপার, আমরা অতটা বুঝবো না। আনিসও হালকা পাতলা জানে, তাই বিষ্ণু তাকে বোঝায় কিভাবে কি করবে। একবার তাদের সার্ভারের ভিতরে ঢুকতে পারলে কাজ হবে। ওকে, প্রসেসিং চলছে। মাঝে বিষ্ণুর বাবা এসে খাবার দিয়ে যায়। ছেলে কাজ করছে দেখে কাকু খুশি, বাট কি করছে সে তো বুঝতেছে না। শেষে পাসওয়ার্ড পেয়ে যায়, সার্ভারের ভিতরে ঢুকে পড়ে। আনিস বলে, এখন কি করতে চাচ্ছিস? বিষ্ণু শিল্পাদের অ্যাডের দিকে তাকিয়ে থাকে, আর সিন পরদিন সকালে নিয়ে আসে। কাকু চার্চে ছিল, ফোন বাজে, রিসিভ করে না। চার্চে আসে তো এই জন্য।
ওদিকে শুরু হয়েছে তাণ্ডব। সব শাখা থেকে হেড অফিসে ফোন আসছে। কি হয়েছে? তাদের ব্যাংকের সফটওয়্যার কাজ করছে না, মানুষ আসছে, তারা কিছু করতে পারছে না। যত শাখা ছিল সবগুলোতেই একই অবস্থা। জিলস ফোন ধরতে ধরতে বিরক্ত হয়ে যাচ্ছে। বারবার ফোন আসাতে কাকু রিসিভ করে। ফোন দিচ্ছে শিল্পা। কি হয়েছে? বাবা, তোমার অফিসে আসতে হবে, তাড়াতাড়ি এসো, ঝামেলা হয়েছে। একটু পর মিটিং বসে। সব শুনে তো কাকুর মাথা খারাপ, এটা কি করে হলো? যখন জিলস একা ছিল তখন তো কিছুই হলো না, এখন এতগুলো লোক থাকতে কথায় আছে না, বেশি রাঁধুনিতে তরকারি খারাপ। কাকুর এমনটা মনে হচ্ছে। প্রবীণ বলে, স্যার এতে আমাদের কোনো হাত নেই, এটা হ্যাকিং। হ্যাকিং? সে তো এসব বোঝে না। প্রবীণ খুলে বলে যে অন্য কেউ অন্য কোনো জায়গা থেকে আমাদের সাইডে ঢুকে কাস্টমারের সব ডাটা ডিলিট করে দিয়েছে, আর এটা করতে পেরেছে কারণ আমাদের সিকিউরিটি সিস্টেমটা শক্ত না। আমি কতবার বলেছি এটার আপডেট আনতে হবে। কাকু রেগে যায়। এখন এর সমাধানে কি করতে হবে সেটা বলো। প্রবীণ বলে, স্যার সব ডাটা এবং সফটওয়্যার যেখানে থাকে তাকে বলে সার্ভার। আমরা একমাত্র কোম্পানি যারা এখনো এই সাপের বক্স ব্যবহার করি, এই জন্য সে খুব সহজেই অ্যাক্সেস করতে পেরেছে। মানে বিষ্ণু ভিতরে ঢুকে কাস্টমারের যে ডিটেলস ফাইল সেটা ডিলিট করে দিয়েছে। লেও জ্বালা। ওদিকে আনিস তাদের এলাকার শাখাতে যায় চেন বন্ধ রাখার বাহানায় পরিস্থিতি দেখতে যে কি হচ্ছে। দেখে সব কাজ বন্ধ, তারা কোনো লেনদেন করতে পারছে না। হেড অফিস থেকে যেহেতু প্রবলেম, তাই সমাধান না হওয়া অবধি কাজ হবে না। শিল্পার বাবা বলছে, কে করেছে এটা? প্রবীণ বলে, বোঝা যাবে না, কারণ ভিপিএন এর মাধ্যমে যে কোনো লোকেশন দেওয়া যায়। পরিচিত কেউ হতে পারে, কোনো শত্রু হতে পারে, আবার কেউ মজা করেও করতে পারে। শিল্পার একটু সন্দেহ হচ্ছে, তাই জিজ্ঞেস করে, আচ্ছা ভাই, এটা কি কারো একার পক্ষে করা সম্ভব? প্রবীণ বলে, একাও করা যাবে, আবার গ্রুপ হয়েও করতে পারে, বলা যাচ্ছে না। তাহলে এখন কি হবে? জিলসের দায়িত্বে ছিল ব্যাকআপ নিয়ে রাখার, কিন্তু সেও এই মাসের ব্যাকআপ নিয়ে রাখেনি। কি যে কারণ কেউ বুঝতে পারে না। ম্যাথিউ বলে, তাহলে গত মাসের ব্যাকআপ দিয়ে কাজ শুরু করা হোক, এটা ঠিক না হওয়া অবধি। যাতে তথ্য হারিয়েছে তাদের ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হবে। ওকে, আরে এমন যেন না হয়, তার ব্যবস্থা নিতে কি করতে হবে কাকু তার অনুমতি দেয়। বিষ্ণু বাইরে ছিল। আনিস এসে বলে, এই হচ্ছে, তুই কি করেছিস? কোনো ঝামেলা হবে না তো? বিষ্ণু বলে, না, এমন কিছু হবে না, তাদের কাছে ব্যাকআপ আছে, ইউজ করতে দাও, তারপর আরেক ডোজ দিব আমি। আর যেহেতু কাজ নেই তো সব স্টাফরা বসে গেছে এই হ্যাকার কেমন হয় সেই ব্যাপারে রিসার্চ করতে। জিল সবাইকে বলছে যে হ্যাকার দেখতে খুব হালকা পাতলা, চোখে চশমা পরে থাকে, সবসময় হুডি টাইপ কাপড় ইউজ করে, শরীরে ট্যাটু, স্টাইলিশ, সবসময় কিছু না কিছু চাবায়। মানে কল্পনাতে বা সচরাচর আমরা যেমনটা দেখে অভ্যস্ত সিনেমাতে, জিল সবাইকে সেটাই বলে। একটা ছবি দেখিয়ে বলে যে হ্যাকার এমন হয়, বাট এরা তো জানে না যে এটা ট্যালেন্টের ব্যাপার, কার মাঝে কি আছে বলা মুশকিল। বিষ্ণু আজ খুব খুশি, বাড়িতে খাবার এনে মা বোনকে খেতে বলে। ওদিকে এরা টেনশনে পড়ে আছে, এদিকে বিষ্ণু ভাবছে, শালা আমার সঙ্গে পাঙ্গা, লে এবার ছাঙ্গা। যাক, এর দুদিন পর হেড অফিসে সার্ভার নিয়ে আসা হয়। আগের সবকিছু আউট করে নতুন সার্ভার লাগানো হয়, সবকিছু একদম প্রফেশনাল করা হয়। প্রবীণ সবকিছু বুঝিয়ে দেয় কিভাবে কি করা হচ্ছে, কি কি সিস্টেম আপডেট করা হয়েছে। কাজের চাপের সময় যাচ্ছে, এই ফাঁকে দুজনের কথাবার্তা চলছে। শিল্পা ম্যাথিউকে বলছে সে নাকি অফিসে জাস্ট তার সঙ্গে কথা বলেই মজা পায়। বেটা, এত মজা ভালো না, লক্ষণ কিন্তু। যাক, তারা চোদ্দাচুলি করতে পারে, সে অধিকার তাদের রয়েছে। আমরা পরের সিনে যাই। সব ঠিকঠাক হলে জিলস সার্ভার দেখে দুকে বিষ্ণুর সেই ইন্টারের বালিশটা লাগিয়ে দেয়। মানে শিল্পা এটা তাকে দিয়েছিল ফেলে দিতে বা অন্য কোনো কাজে লাগাতে। যেহেতু এখানে সার্ভারটা দেখাশোনার দায়িত্ব জিলসেরই, তাই সে এটা এখানে লাগিয়ে রাখে যাতে মাঝে মাঝে এসে তার রাগ মেটাতে পারে। এর সঙ্গে পার হয়ে যায় বেশ কয়েকদিন। বিষ্ণু আনিসের কাছে এসে বলে, ভাই, ওরা মনে হয় সার্ভার আপডেট করেছে, আমি তো আর ঢুকতে পারছি না। আনিস বলে, তোর চক্করে আমার কাজটাও হাতছাড়া হলো। ওরা বাইরে থেকে আর লোকাল কোনো সার্ভিস নিবে না, কোনো প্রবলেম হলে হেড অফিস থেকে লোক এসে ঠিক করে যাবে। এটা হলো? ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, এবার কি করা যাবে? একটু ভেবে বিষ্ণু বলে, ভাই, একবার আমাদের এই শাখাতে যেতে পারলে কাজ হতো। তোমার মনে আছে এই পাশে একটা ওয়াইফাইয়ের কেবল ফাঁকা ছিল? আনিস বলে, হ্যাঁ, ওটা নতুন পিসি বসলে ওটা যেন ইউজ করতে পারে, এই জন্য। বিষ্ণু বলে, কাজ হবে, আমি ভিতরে যেতে পারলেই হবে, চলো। ব্যাস, 3 ধুম চলে আসে। এরা অপেক্ষা করে, বিষ্ণু ভিতরে যায়। বাইক বন্ধ রাখবে সে ব্যাপারে বিস্তারিত জানতে চায়। আন্টি বলছে। বিষ্ণু বলে, যদি তথ্যগুলো প্রিন্ট করে দিতেন ভালো হতো। আন্টি দিচ্ছে। বিষ্ণু পকেট থেকে কিছু কয়েন ফেলে দেয়। আরে রে, কয়েনগুলো পড়ে গেল। উঠানোর বাহানায় ওই কেবলটার সঙ্গে তার রাউটার সেট করে দেয়। তারপর কাগজটা নিয়ে চলে আসে। কেউ বুঝতেই পারে না। এখানে বসে অ্যাক্সেস করার ট্রাই করে, ঢুকতে পারে না, বাট বুঝতে পারে কাজ হবে, বাইরে গিয়ে করতে হবে। তাহলে ভিতরে যে রাউটার রেখে এলো সেটা কে নিতে যাবে? এবার অটো ড্রাইভার ভাই যায়। সেম পদ্ধতি, তথ্য জানার বাহানায় কয়েন ফেলে তারপর রাউটারটা খুলে নিয়ে আসে। রাতে ছেলে ওইটার পিছে পড়ে কিভাবে আবার ঢোকা যায়। অনেক খাটে। আনিস আপডেট জানতে চায় কিছু হলো কিনা। বিষ্ণু বলে, সিস্টেম আপডেট করেছে, সব বুঝতে পারছি, দেখছি কি করা যায়। ব্যাস, একটু পর সে তার পয়েন্ট পেয়ে যায়। আর পরের দিন সকালে আবার ফোন আসাতে আমরা বুঝতে পারি সার্ভার আবার হ্যাক হয়েছে। প্রবীণ এত চাপা মারলো, সার্ভার আপডেট করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। তারপরে এমনটা কেন হলো? কাকু তার উপর সব রাগ ঝাড়ছে। প্রবীণ বলে, স্যার, প্রথমে মনে হচ্ছিল কেউ মজা করছিল, বাট এবারও সেম কাজ করেছে, তার মানে কেউ পিছিয়ে পড়েছে। কাকু বলে, এত কিছু আমি তো বুঝি না, তুমি যে করে হোক কে এই কাজ করছে তাকে ধরার ব্যবস্থা করো, আমি দেখতে চাই।
ঠিক আছে স্যার, আমি দেখছি। দুপুরে এন্ট্রি করায় মুভির অন্য আরেক ক্যারেক্টার লিজমল জোশী অর্থাৎ সিমির। তো সিমি হলো একজন এথিক্যাল হ্যাকার, খুব ভালো মানের প্রফেশনাল কাজ করে, বেঙ্গালুরু একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, তার একটা বেবি আছে, তার জন্য কয়েক মাস ছুটি নিয়েছে, এই জন্য গ্রামে আছে। প্রবীণের সঙ্গে ভালো সম্পর্ক, সে তাকে ডেকে এনেছে। কাকু বলে কি করবা করো, ওই শালাকে ধরো। ঠিক আছে স্যার, ট্রাই করছি। সার্ভার রুম দেখাতে জিলস নিয়ে আসে, সিমি বালিশ দেখে বলে এটা কি। জিলস বলে সিমির ব্যাপারটা ইন্টারেস্টিং লাগে, তারপর সে তার কিছু কাজ করে চলে যায়। এর 2 দিন পর বিষ্ণু আবার সার্ভারে ঢোকার চেষ্টা করে, আর সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায় সিমির ফোনে। ব্যাস, সেও তার কাজে লেগে পড়ে। বিষ্ণু কোম্পানির সার্ভার অ্যাক্সেস করায় কিন্তু কোনো কাজ হচ্ছিল না। সে মনে করে তার এখানে কোনো হার্ডওয়্যারের সমস্যা। এদিকে সিমি তার কাজ করছে, বিষ্ণুর সমস্যা বুঝতে বুঝতে ওদিকে আমরা দেখি সিমি বিষ্ণুর প্রোফাইল পেয়ে গেছে। বিষ্ণু এখনো বুঝতে পারেনি কি হলো। এর মাঝে তার স্ক্রিনে ভেসে ওঠে, হে মিস্টার কাধালান, আই ফাইন্ড ইউ। বিষ্ণু যেন হুঁশ উড়ে যায়, ধামধাম করে আসতে থাকে, আমি তোমায় পেয়ে গেছি মিস্টার কাধালান। বিষ্ণু ভয় পেয়ে পিসি অফ করে ফেলে। সিমি বুঝতে পারে সে নাই, ভালো লাগে, মুখ দেখে বোঝা যাচ্ছে। সকালবেলা বিষ্ণু আনিসকে বললে সে তো ভয় পেয়ে যায়। এটাকে হানিপট কৌশল বলে। তারা আইপির আড়ালে একটা ফেক স্ক্রিন সেট করে রেখেছে, বিষ্ণু সেটাতে লগ ইন করেছে, তাই তারা তার ব্যাপারে বুঝতে পেরেছে। বিষ্ণু বলে কিন্তু ভয়ের কিছু নেই। আনিস বলে তাই না, তাহলে তোর দেওয়ার নাম ওরা কি করে পেলো? বিষ্ণু বলে ভাই তুমিও দেখছি বোকার মতো কথা বলছো, ওটা তো জাস্ট আমার ভিপিএন প্রোফাইল, ওটা দিয়ে কি করবে? ধরার জন্য লোকেশন লাগবে, ওটা ওরা কখনো পাবে না, চিন্তা করো না। সিমি যেহেতু একটু ক্লু পেয়েছে, তো সে ব্যাপারে জানতে কাকু খুব এক্সাইটেড। সিমি বলে স্যার আমরা ওর লোকেশন এখনো ট্রেস করতে পারিনি, তবে সে যে ইন্ডিয়ান এটা বুঝতে পেরেছি। কিভাবে? সে কাথালান নাম ইউজ করেছে, এটা তো ইন্ডিয়ারই একটা ভাষা। স্যার আমার মনে হয় না এটা কেউ শত্রুতা বা অন্য কোনো কিছু পাওয়ার জন্য করেছে। যদি এমনটা হতো প্রথমবারে সব ডাটা নিয়ে নিত বা ডিমান্ড করতো। সে যেভাবে বারবার একই ফাইল ডিলিট করছে, তাদের মনে হচ্ছে সে জাস্ট আমাদের বিরক্ত করতে চাইছে। এমনটা কে করতে চাইছে কাকু ভাবছে। সিমি বলে আরেকটা ব্যাপার, প্রথমে সে যেভাবে হ্যাক করেছে সেম ভাবে দ্বিতীয়বার করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ সিকিউরিটি সিস্টেম আপডেট করা হয়েছে। তার মানে তাকে অফিসে ঢুকতে হয়েছে, নয়তো অফিসের কোনো স্টাফের সাহায্য নিতে হয়েছে। শিল্পা বলে জিলস সব শাখাতে তো সিসিটিভি রয়েছে, ফুটেজগুলো পাওয়া যাবে না? সিমি বলে এটাও ঝামেলার, কারণ সে যে কোনো শাখায় যেতে পারে, কাস্টমার সে যে ভিতরে ঢুকতে পারে, এটা লম্বা একটা প্রসেস হবে। কাকু বলে এইসব গল্প এখন বাদ দাও, তুমি বলো ওকে ধরতে পারবে কিনা। সিমি বলে জি স্যার, আমি ট্রাই করে দেখছি। পিছনে একটা মিউজিক দিয়ে ক্যামেরা একটু একটু করে সবাইকে ফলো করে। সিমি যেটুকু তথ্য পেয়েছে সেখান থেকে কোনো লিড বের করার চেষ্টা করছে। বিষ্ণু আপাতত কিছু করছে না, তার বোনের সঙ্গে পাশের বাড়ির ছেলের একটু ক্লোজনেস দেখা যাচ্ছে, বোনের দিকে ফোকাস দেয়, তাকে পড়ায়। বন্ধুর সঙ্গে মুভি দেখতে গিয়ে শিল্পার কথা মনে পড়ে, খুব মিস করে, বাট কিছু করার নেই। শিল্পা তার মতো রয়েছে, সুযোগ পেয়ে দেখে দুজন দেখা সাক্ষাৎ করে, চা টা খায়, বেশ ভালো আছে ম্যাথিউর সঙ্গে। বিষ্ণু বড় ভাইদের সঙ্গে সময় কাটাচ্ছে। এভাবেই কয়েকদিন পার হয়। সিমি ঘেটে ঘেটে যা বুঝতে পেরেছে সে ব্যাপারে কাকুকে রিপোর্ট দেয় যে সে নিশ্চয় মালিয়ালি হবে, কারণ কাথালান শব্দটা মালিয়ালম ভাষাতে যেভাবে লেখা হয় সে সেভাবেই লিখেছে। ওকে, তার বয়স 20 থেকে 22 হবে। কেমনে বুঝলে? সিমি বলে তার কার্যকলাপ, লেখার ধরন সবকিছু আমি এআই দিয়ে চেক করিয়ে বুঝতে পারলাম। এগুলো যে 100% অ্যাকুরেট তা বলা যাবে না, বাট আন্দাজ করা যেতে পারে। ঠিক আছে। সিমি যেতে লাগে, পিছন থেকে ধুম করে একটা শব্দ হয়, দেখে কাকু পড়ে গেছে। স্যার কি হলো? সিন কাট করে হসপিটালে নিয়ে আসে, মানে টেনশনে তার প্রেশার লো হয়ে গেছিল। শিল্পা প্রয়োজনীয় ওষুধপত্র দিয়ে অফিস যেতে বের হয়। এখানে কাউকে একটা দেখতে পায়, একটা মুরব্বী। শিল্পা কাছে গিয়ে বলে স্যার আপনি কেমন আছেন? কি হয়েছে আপনার? আমায় চিনতে পেরেছেন? আমি আপনার স্টুডেন্ট, S3 ব্যাচের। ও চিনেছি। কি করছো আজকাল বেটি? শিল্পা বলে। স্যার বলে তোমাদের ব্যাচের আর সবাই কি করছে? শিল্পা যা যার ব্যাপারে জানে বলে। স্যার বলে তোমাদের ব্যাচে একটা ছেলে ছিল না, কি যেন নাম, বেশ শাই টাইপের কিন্তু খুব ট্যালেন্টেড, বিষ্ণু। শিল্পা তো তার নাম মনে রাখতে চাইছে না, স্যার তো মনে করিয়ে দিল। ও কি করছে আজকাল? শিল্পা বলে কিছু না স্যার, জব পায়নি। স্যার বলে কি করে পাবে? সবকিছুর সময় লাগে। কলেজে ক্লাউড ডাটা নামে একটা কোম্পানি লোক নিতে এসেছিল, ওদের শর্তই ছিল ব্যাক পেপার বাকি থাকা স্টুডেন্টদের নেবে না। তারপরও বিষ্ণু কলেজের সাইড হ্যাক করে ওর নাম বসিয়ে দেয়। পরে তো ওরা বুঝতে পারে। হলো, স্যার তো বিষ্ণুর পুঙ্গি বাজিয়ে দিল। এমনিতেই তো শিল্পার বিষ্ণুর উপর হালকা সন্দেহ ছিল, এবার পাক্কা শিওর হয় এটা তাহলে বিষ্ণুরই কাজ। হসপিটাল থেকে সোজা সরাসরি বিষ্ণুর বাড়িতে আসে। কাকু সে সময় বাড়িতেই ছিল। বিষ্ণুর ব্যাপারে জিগাইলে কাকু বলে ভিতরে আছে। আন্টি গিয়ে বিষ্ণুকে ডাক দেয়, সে ঘুমাচ্ছিল। শিল্পা ভিতরে এসে আন্টিকেই বাইরে যেতে বলে, তার একটু কথা আছে। তারপর দরজা লাগিয়ে দিয়ে বিষ্ণুকে বলে তাহলে তুমি এটা করেছো না? কি করেছি আমি? তুমি আমাদের সাইড হ্যাক করেছো না? বিষ্ণু বলে কি যাতা বলছো? শিল্পা রেগে তাই, আমি খুব ভালো করে জানি তুমি এটা করেছো, বদলা নিতে এমনটা করেছো না, কিন্তু তুমি আমার বাবাকে চেনো না। সাবধান করে দিচ্ছি এসব বন্ধ করো, নয়তো জেলে বসে সময় কাটাতে হবে। মানে বিন্দি মরি চটাং চটাং করে কথা বলে সেখান থেকে ঠাস করে বের হয়ে যায়। বিষ্ণুর বাবা মা তো অবাক, তারা বাইরে থেকে সব শুনতে পেরেছে। কাকু রেগে যায়, তুই এটা দিয়ে তাহলে এসব করছিলি?
মেয়েটা কি বলে গেল এসব, বাসায় এসে অপমান করে গেল। রাগ করে মনিটরটাই নিয়ে যায়, ভেঙেই ফেলবো আর সবকিছু, অনেক হয়েছে পড়াশোনা। বিষ্ণুর খারাপ তো লাগে, বাট কি করবে। পরের দিন তিনজন এক জায়গায় হয়ে ব্যাপারগুলো নিয়ে কথা বলছিল। আনিস বিষ্ণুকে এসব থেকে দূরে থাকতে বলে, শিল্পাকে ভুলে পড়াশোনা বা ভালো জবের দিকে মনোযোগ দিতে বলে, কারণ দিন শেষে কেউ কারো না। ওদিকে শিল্পা ব্যাঙের বাচ্চা ম্যাথিউকে সবকিছু বলছে বিষ্ণুর ব্যাপারে, যে সে তাকে আগে থেকেই সন্দেহ করত, সে তার ফেস দেখে আন্দাজ করতে পেরেছে, কিন্তু শিওর না। যখন থেকে হ্যাকিং এর ব্যাপারটা উঠে এসেছে, সে নাকি তখন থেকে তাকে সন্দেহ করছে, কিন্তু কাউকে কিছু বলেনি। ম্যাথিউ বলে তোমার বাবাকে বলতে পারতা। শিল্পা বলে তুমি জানো না আমার বাবা কেমন, কিছু বুঝতো না, ওদের সঙ্গে ঝামেলা করতো। এমনি বিষ্ণুর পরিবার অনেক স্ট্রাগল করে এত দূর এসেছে। আরে বাপরে, এত মায়া বিষ্ণুর জন্য, ব্যাঙের বাচ্চা। ম্যাথিউ তাই বলে, না তোমার মনে ওর জন্য একটু মায়া বেশি, তো তাই হয়তো বেশি ভাবছো। শিল্পা বলে আরে এমন কিছু না, আমি নিজেই তো সম্পর্ক বাদ দিয়েছি, কলেজে থাকতে তো আর বুঝিনি, আর তাছাড়া বাবা কখনো রাজিও হবে না। বাস এই তো পেল সুযোগ, ঝোপ বুঝে ম্যাথিউ কোপ দেয়। শিল্পা তোমার একটা কথা বলার ছিল, অনেক আগেই বলতে চেয়েছিলাম বাট কনফিউজ ছিলাম, আজ ক্লিয়ার হয়ে গেলাম। আমি তোমায় বিয়ে করতে চাই, যদি তুমি রাজি থাকো। শুনে শিল্পা একটু লজ্জা পায়। ঠিক আছে আমি আসছি বলে যেতে লেগে থেমে বলে, ম্যাথিউ যা বললে তা যদি সিরিয়াস হয় তাহলে বাবার সঙ্গে কথা বলতে পারো। হলো এই ভালোবাসা এত তাড়াতাড়ি পাল্টে আরেকজনের ওপরে এলো। এই জন্যই বলি ভালোবাসার মায়ের বাপ, দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। ম্যাথিউর খুশি আর কে দেখে। মাঝে পার হয় বেশ কয়েকদিন, আমরা দেখি বিষ্ণু সব ছেড়ে পড়াশোনায় ফোকাস দিয়েছে। শিল্পার দিক থেকে নিজেকে অনেকটা সরিয়ে নিয়ে এদিকে ব্যস্ত থাকে। পিসিতে আর বসে না, মনিটরটা তো নষ্ট হয়ে গেছে। মাঝে এক্সাম চলে আসে, ভালোভাবে পরীক্ষা দেয়। এদিকে টিকটিকি আর কাকলাস ফটোশুট করছে, তার মানে তাদের বিয়ে ঠিক হয়ে গেছে। শিল্পার বাবা রাজিও হয়েছে। ভালো চলছে ফটোশুট। ভাই সাহেবের কাছে ফোন আসে, আরে ভাই কতবার বলেছি আমার লাগবে না, কেন বারবার ফোন দিচ্ছেন আপনারা? আচ্ছা ঠিক আছে আমি দেখছি বলে ফোন কেটে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক এসেছে একটা সাইডের, ক্লিক করে সাইডে গিয়ে কি যেন সব দেখে। এরা ছবি টবি উঠিয়ে সময় পার করছে। এভাবে আরো কিছুদিন গেলে হবু শ্বশুর আর জামাই বসে আরো শাখা বাড়ানোর ব্যাপারে কথা বলছিল। প্রবীণ সিমিকে নিয়ে আসে, ম্যাথিউকে সাধুবাদ জানায়। প্রবীণ প্রস্তাব নিয়ে এসেছে সার্ভারে আরো কিছু আপডেট আনতে হবে। কাকু শুনেই চেতে যায়, এমনি কম খরচ হচ্ছে, আরো খরচ করাও তোমার, হামাক মেরে ফেলাও, হামাক মেরে ফেলাও। সিমি তুমি কি বললে, ওকে ধরবে? কি হলো তার? সিমি বলে স্যার তারপর থেকে তো আর চেষ্টাও করেনি সার্ভারে ঢোকার, ভয় পেয়ে গেছে, আর একবার চেষ্টা করলে ওকে ধরে ফেলবো। কি করে? সিমি বলে আমাদের এখানে একটা সিস্টেম বানিয়ে রেখেছি, কেউ অ্যাক্সেস নিতে এলেই তার লোকেশন ট্রেস হবে, এটাকে বলে SIEM সিস্টেম। ম্যাথিউ বলে তার মানে ওকে আবার হ্যাক করার জন্য বাধ্য করাতে হবে। ঠিক আছে আমি দেখছি, ওকে হাতে নাতে ধরার ব্যবস্থা করছি। 7 দিনের মাঝে ওকে বের করে ছাড়বো। কারণ সিমি বুঝতে পারছে না সে এত কনফিডেন্স কেন দেখাচ্ছে। ম্যাথিউ যখন এদিকে তাকায় আমরা বুঝতে পারি নিশ্চয়ই হারামি শিল্পা আর বিষ্ণুকে নিয়েই কিছু ভাবছে। ভাবনার সত্যতা দেখাতে সিন পর দিন একটা কফি শপে নিয়ে আসে, যেখানে শিল্পা অপেক্ষা করছে বিষ্ণুর জন্য। বিষ্ণু এসে বসে, হাই হ্যালো হয়। বিষ্ণু জিজ্ঞাসা এটাও কি তোমার বাবার? শিল্পা বলে না, বাট বাবার শেয়ার আছে চাচার সঙ্গে। কেন এই কথা বলছে কেন? বিষ্ণু বলে না, আবার এখান থেকেও যদি বের করে দেয়। ওই দিন তো তুমি বাসায় গিয়ে তোমার মতো রাগ দেখিয়ে চলে এলে, তোমার কথা বিশ্বাস করে বাবা আমার কম্পিউটারটাই ভেঙে ফেলেছে। শিল্পা কি বলবে বুঝতে তো পারছেন। সরি আমি একটু আবেগী হয়ে গেছিলাম। এটাই তো মেয়েদের সমস্যা, একটু তাড়াতাড়ি আবেগী হয়। শিল্পা বলে সেদিন হয়তো একটু বেশি করেছে, কিন্তু আমার সন্দেহ এখনো তোমার উপরে আছে। বিষ্ণু বলে সেটা কনফার্ম করার জন্য কি ডেকেছো? শিল্পা বলে না, আসলে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ভালোবাসার মানুষের বিয়ের ব্যাপারে শুনে আপনার কেমন লাগতে পারে বলুন, বাট কিছু তো করার নেই। বিষ্ণু সাধুবাদ জানাচ্ছে। শিল্পা বলে না না না, ওসব বলতে হবে না। বিষ্ণু বলে আরে বলতে দাও, আমি জানতাম এমন একটা দিন আসবে, তাই মুখস্থ করে রেখেছি। পড়াশোনায় তো আর ভালো না যে এমনি এমনি পারবো। খুব ভালো করেছো। তো কে সে ছেলে? তখনই সেখানে ম্যাথিউ আসে। আমি শিল্পা জানতো না সে তাকে ফলো করছে। বিষ্ণু অবাক। ম্যাথিউ বলে তুই তো আমায় ইনস্টাতে গালি দিয়েছিলে না, এখন দে। ম্যাথিউ কি করছো তুমি? শিল্পা তুমি চুপ করো। কি হ্যাক করে বিজনেস হাতাতে চাস নাকি? তোর গার্লফ্রেন্ডকে আমি বিয়ে করছি, এখন কি করবি কর। এগুলা জ্বালাকে সহ্য হয় বাড়ায়। বিষ্ণু কিছু বলছে না। ম্যাথিউ আরো বলে শ্বশুরের হাতে মার খেয়ে কেমন লেগেছে, মানে শিল্পা তাকে ছোট ছোট ব্যাপারগুলো সব বলে দিয়েছে। এই হলো মেয়েদের বুদ্ধি। বিষ্ণু উঠে পড়ে, ও তাহলে তোমরা প্ল্যান করে এসেছিলে। মন খারাপ করে সেখান থেকে বের হয়ে যায়। শিল্পা ম্যাথিউকে বলে সে তাকে কেন ফলো করছে আর এসব কি। জায়েদ খানের নাচে ফিল নেওয়া গান্ডু বলে আরে তুমি জানতে চাও না কে সেই কাঁথালান? ওকে জ্বালিয়ে দিলাম, এখন যদি ও আবার হ্যাক করার চেষ্টা করে তাহলে ধরা পড়বে, তখন বুঝতে পারবে। বেচারা বিষ্ণু। ইনস্টাতে দুজনের ছবি দেখে কষ্ট তো লাগে, বাট মেনে নেয় যে এটাই তার জন্য ঠিক। রাতে বাসায় ফিরতেই পাশের বাড়ির ছেলেটা ল্যাপটপ দিয়ে বলে ভাই একটু উইন্ডোজ দিয়ে দিও। বিষ্ণু নেয়, তারপর বলে শোন, যদি কাউকে ভালোবাসিস তো মেয়ের থেকে আগেই ক্লিয়ার করে নিবি সে তোর থেকে কি আশা করছে, নয়তো কাঁদতে হবে, চাই সে আমার বোন হোক বা অন্য কেউ, বলে চলে যায়।
সিন কাট করে ফাইনালি শিল্পার অনুষ্ঠানে নিয়ে আসে। শিল্পা খুশি খুশি বিয়ে করে নেয়। লোকজন এসেছে, তার মাঝে দেখি বিষ্ণুও, মানে আনিসকে হয়তো ইনভাইট করা হয়েছে, তার সঙ্গে বিষ্ণুও এসেছে। চোখের সামনে গার্লফ্রেন্ডের বিয়ে। খুব বেশি কষ্ট পাওয়া বা হা করে তাকিয়ে, মানে অন্য মুভিতে যেমন আমরা দেখি তেমন না করে নর্মালি রেখেছে। ব্যাপারটা বেশ রিয়ালিস্টিক লাগে। যেহেতু গার্লফ্রেন্ড ছিল, অবভিয়াসলি পুরনো কিছু কথা মনে পড়বে। যাক, অনুষ্ঠান শেষে বরপক্ষ তাদের বাড়িতে, মেয়ে পক্ষ তাদের বাড়িতে যায়। কেমনে কি হিসাব আমি বুঝলাম না, নাকি এটা এঙ্গেজমেন্ট হলো। এরাও বাড়ি যাচ্ছে। আনিস বলে, আমি ভাবিনি তুই আসবি, ভালো করেছিস এসেছিস, ওকে ওর মতো থাকতে দে, তুই তোর মতো থাক, সব ভুলে যা, এখানেই সব শেষ হয়ে যাক। বিষ্ণু বলে, শেষ? কিসের শেষ? কঠিন। একদম তাই, কিসের শেষ? আনিস বুঝতে পারে না। আবার কি করেছিস? তো ওই যে রাতে ল্যাপটপ পেলো, ওইটা দিয়ে সে কি যেন সব করে রেখে এসেছে। কি? জিল সিসিটিভির দিকে নজর রাখছে, হুট করে সব বন্ধ হয়ে যায়। কি হলো? চেক করে, না কাজ করছে না। স্ক্রিনের উপরে কি যেন সব ভেসে উঠছে। বুঝতে না বুঝতেই জিলসের নাকে একটা গন্ধ আসে। কি হলো? কিসের গন্ধ? পোড়া পোড়া লাগছে। গন্ধ ফলো করে সার্ভারের দিকে এসে দেখে, কি সার্ভারের শর্ট সার্কিট হচ্ছে। মদনায় সব বন্ধ করা ছেড়ে গিয়ে আগে বসকে ফোন দেয়। এরা বাসায় যাচ্ছে, খবর শুনে চমকে ওঠে। তাড়াতাড়ি গাড়ি অফিসের দিকে ঘুরিয়ে নাও। কি হয়েছে? জানি না, শুনলাম আগুন লেগেছে। সিমির কাছেও ফোন যায়, হয়েছে। সে তার সিস্টেম চেক করতে বসে পড়ে। একটু পর কাকু অফিসে আসে। ভিতরে গিয়ে দেখে সার্ভার পুরে শেষ হয়ে গেছে। মাস্টার, কিছু একটু বাজাও। কাকু প্রবীণকে জিগায়, বলো এবার কি বলবে? এটাও কি হ্যাক করে করেছে? প্রবীণ বলে, জি স্যার তাই। কাকু, কি? জি স্যার, কিছু কমান্ডের মাধ্যমে সার্ভারের পুরো শক্তি ব্যবহার করে সার্ভার গরম করে শর্ট সার্কিট করিয়েছে। সেখানে আবার জিলস বালিশের মতো কিছু একটা রেখেছিল, তাতে আগুন ধরে আগুনটা ছড়িয়ে পড়েছে। কাকু বলে, বানাও, তোমরা সবাই মিলে আমাকে পাগল বানাও। ওই হ্যাকারকে তো দাঁত কিরমির করছে দেখে চাপা কিরকিরাই গানটা মনে পড়ে গেল। যাক, ওদিকে সিমে ঘেটে মেটে সার্ভার যারা সেট করে দিয়ে গেছিল তাদের ফোন করে বলে যে সার্ভারে ঢুকেছিল তার MIC আইডি পেয়েছি, তোমায় পাঠাচ্ছি, লোকেশন ট্রেস করে পুলিশকে জানাও। ঠিক আছে, আমি চেক করছি, তুমি পাঠিয়ে দাও। বিষ্ণু আনিসকে সব বলেছে সে কি কি করেছে। সব শুনে আনিস তো ভয় পেয়ে যাচ্ছে। আবে কি করেছিস ভাই এটা? তুই তো ধরা খাবি, আমাদেরও মারবি। আরে ভাই, কিচ্ছু হবে না, ভয় পেও না। তারা আমার জন্য যে ফাঁদ পেতেছিল তাতে ওরাই আটকা পড়েছে। সিমি অফিসে আসে। প্রবীণ বলে, সূক্ষ্ম কিছু কমান্ড দিয়ে সার্ভারকে অতিরিক্ত হিট করে। বেশি হিট হলে যে সার্ভার বন্ধ হবে সেটা আবার বায়োস হ্যাকের মাধ্যমে আটকে দিয়েছে, যাতে এই কাণ্ড ঘটেছে। চলো ভিতরে চলো। এই ভাই সাহেব লোকেশন পেয়ে পুলিশকে জানায়। অমুক রোডে পুলিশকে লোকেশন শেয়ার করে। এরা এদের মতো যাচ্ছে, পেছন থেকে পুলিশের গাড়ি বের হয়ে সাইরেন বাজানো শুরু করে। ব্যাস, এদের ফেটে যায়। আনিস তো ভয় শেষ। আমরা ধরা পড়েছি, শেষ, সব শেষ। বিষ্ণু বলছে, ভাই একটু চুপ থাকো, গাড়ি চালাতে দাও। পেছনে পুলিশের গাড়ি। বিষ্ণু গাড়ি স্পিডে ওঠায়। পুলিশ সিগন্যাল দিচ্ছে, এরা শুনছে না, গাড়ি টানতেই আছে। আনিস উল্টো পাল্টা বলা শুরু করেছে, আমি শেষ, বাড়িতে বলে দিস আমি নেই, এটা সেটা। বিষ্ণু চুপ থাকতে বলছে, সে কান্না শুরু করেছে। পুলিশ যখন কাছাকাছি আসে আনিস মুখটা লুকিয়ে নেয়, গাড়ির সামনে যায় আর সিন কাট করে এখানে নিয়ে আসে। কাকুর কাছে ফোন আসে, ধরা পড়েছে, ইচ্ছে মতো কেলান, আমি আসছি। শিল্পা বুঝে যায় নিশ্চয়ই বিষ্ণু ধরা পড়েছে। বিষ্ণুর বাবার কাছে ফোন আসে, রিসিভ করে হা এসব বলে। ওদিকে শিল্পার বাবা পৌঁছে গেছে সাইবার স্টেশনে। খুব মশান নিয়ে যাচ্ছে, আজ লাগাবে। যেই গেটটা খোলে সাইডে দুইটা মুরব্বি খাড়ায়। তাদের দেখেই কাকুর শান্ত। অবাক হয়ে সামনের দিকে তাকালে দেখে পুলিশ যাকে ধরে এনেছে সে আর কেউ না, তার জামাই বাবা। কি হলো? তো পুলিশ যখন এখানে কাছাকাছি আসে আনিস বলছে, আমি বাবা মার একটা ছেলে। বিষ্ণু বলে, ভাই আমার বাবা মাকে ছেলে দিয়ে নার্সারি স্কুল খুলেছে নাকি? চুপ থাকো তো। পুলিশের গাড়ি তাদের কেটে সামনের দিকে যেতে থাকে, মানে তাদের সাইড দিতে সিগন্যাল দিচ্ছিল। বিষ্ণু ডাকে, ভাই পুলিশ তো চলে গেছে। কি গেছে? আগে চলে গেল। আগে কেন? তো জামাই বাবু বাড়ি যাচ্ছে, পুলিশ এসে তাদের গাড়ি ব্লক করে, মানে তাকে ধরে নিয়ে যায়। এই হয়েছে। সিমি প্রবীণকে বলছে, আমরা যে আইডি জানতে ফাঁদ পেতেছিলাম ও সেটাকেও হ্যাক করে ইচ্ছে মতো আইডি পাল্টে দিয়েছে, কিন্তু আমি বুঝতে পারছি না ম্যাথিউর MSC আইডি সে কি করে পেলো। এটা ক্লিয়ার করতে আমাদের দেখানো হয় যে ওই যে বিষ্ণুর বড় ভাই বন্ধুদের মাঝে যে একটা ফটোগ্রাফি করতো, সে এই সময় ম্যাথিউকে ফোন করেছিল। মানে কয়েকদিন হলো সে ফোন করেই যাচ্ছে যাতে বিশ্বাস করে ফটোর কাজ নিতে এরা ফোন দিচ্ছে। ম্যাথিউ তাদের কাজ দিবে না, তাই ভাই সাহেব বলে, স্যার আমাদের কাজ দেখার জন্য একবার জাস্ট আমাদের ওয়েবসাইটে যান, হোয়াটসঅ্যাপে আমি আপনাকে লিঙ্ক দিয়েছি, একটু দেখুন। ম্যাথিউ লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে যায় আর পাশে থাকা বিষ্ণু তার IP পেয়ে যায়। এভাবে বিষ্ণু হুদাকে ফাঁসিয়ে দেয়। এই ঘটেছে আর কি। তো আজ যা হলো ভেবে আনিস তো ঘাবড়ে গেছে রীতিমতো। বিষ্ণু বলে, ভাই আর যাই হোক আমি কখনো তোমায় কিছু হতে দিব না, প্রয়োজনে আমি একা মরতাম, তারপরও তোমায় কিছু হতে দিতাম না, ঠিক আছে থাকো। সে বাসায় চলে যায়। তো যখন পুলিশ ম্যাথিউকে ধরে তখন কাকুর কাছে যে একটা ফোন এসেছিল, মানে বিষ্ণুর বাবার কাছে যে একটা ফোন এসেছিল মনে আছে, সেটা করেছিল আসলে কলেজ থেকে, কারণ বিষ্ণু পরীক্ষায় পাশ করেছে। কাকু খুব খুশি। বিষ্ণু কিছু না বলে রুমে চলে যায়। পাশের বাড়ির ছেলের ল্যাপটপের কাজ শেষ, গুছিয়ে নেয়। পাশে দেখে HP নতুন একটা বক্স।
কি ব্যাপার, এটা কি? তার বাবা আসে, বেটা অনেকদিন হলো চেষ্টা করছিলাম নেওয়ার, পরে আনিসকে সঙ্গে নিয়ে এটা এনেছি তোর জন্য, দেখ ভালো লাগে কিনা। জানি না ওইটার কাজ কি কি করিস, কিন্তু যাই করিস না কেন ভালো শব্দটা যেন সব কাজের সঙ্গে লেগে থাকে বলে কাকু বের হয়ে যায়। বিষ্ণু খুশিতে কেঁদে ফেলে যে সে কার কথা ভেবে কার জন্য নিজেকে নষ্ট করছিল, তার পরিবার তাকে নিয়ে কতটা ভাবে। সিন কাট করে কয়েকদিন সামনে নিয়ে আসে, ম্যাথিউ শিল্পার জন্য চা নিতে গেছে, এই ফাঁকে শিল্পা মেসেজ করছে কাকে, ওই যে মুভি শুরুতে দেখলেন না যে আমি জানি এটা তুমি করেছো, তো ওই মেসেজে বিষ্ণুকে শিল্পাই করেছে। বিষ্ণু তো ইগনোর করে তার মতো সে কাজে চলে যায়। তো ওই ঘটনার পর সিমির ছুটিও শেষ হয়ে যায়, সে ব্যাঙ্গালোরে তার কাজে ফেরে। হ্যাক করে সার্ভার পুড়ে ফেলা হয়েছে, এর কোনো প্রমাণ না পাওয়ায় শর্ট সার্কিটে পুড়ে গেছে ধরে পুলিশ মামলা ক্লোজ করে দেয়। সেই থেকে আজ অব্দি সিমি কাতালানের কথা ভুলতে পারেনি, সে তাকে এখনো খুঁজে বের করার চিন্তা মাথায় রেখেছে। নতুন এমপ্লয় নিয়োগ দেওয়া হয়েছে, তাদের ইন্টারভিউ নেওয়ার দায়িত্ব সিমিরই, সেগুলোই নিচ্ছে আর কাতালানের কথা ভাবছে। তখনই বিষ্ণু আসে, এক্সকিউজ মি ম্যাম, আসবো? সিমি হাঁ করে চেয়ে থাকে, মানে যে সময় তার মনে কাতালানের কথা এসেছে তখনই বিষ্ণু এসেছে, তাই চেয়ে থাকে আর কি। ও হ্যাঁ, এসো এসো এসো। মুভির শুরুতে যে দেখলেন বিষ্ণু ব্যাঙ্গালুরে এলো, সিমির এই অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য সে এসেছে। সম্ভবত এখানে চাকরিটা হয়ে যাবে বুঝিয়ে মুভিটা এখানেই শেষ করে দেয়। মানে এমনভাবে মুভিটা শেষ হলো মনে হচ্ছে এর যদি আরেকটা পার্ট বের হতো খুব ভালো হতো, তাই না? তো ব্যাপার এখানে কি দাঁড়ালো, যে কোনো ব্যাপারে মায়ায় পড়া যাবে না, বিশেষ করে মানুষের মায়া খুব খারাপ জিনিস। অন্য যে কোনো কিছুর মায়া আপনাকে খুব বেশি হলে বিরক্ত করবে, একটু ডিস্টার্ব রাখবে, কিন্তু মানুষের মায়া আপনাকে কাঁদাবে, ফাঁসাবে, আপনার স্বাভাবিক চলাফেরা নষ্ট করে দিবে, নির্লজ্জ বানাবে, সর্বোপরি আপনাকে ধ্বংস করে দিবে। মানুষের মায়া বড্ড খারাপ জিনিস। অ্যাজ এ হিউম্যান আমাদের কারো প্রতি মায়া জন্মানোটা নেচার, বাট মায়া থেকে সামনে এগিয়ে যাওয়া, মুভ অন করা বুদ্ধিমানের কাজ বা ভালো থাকার বেটার একটা চয়েস। শিল্পা তার ভালো বুঝে ফিউচারের কথা ভেবে যদি বিষ্ণুকে ছাড়ে তাহলে সে ঠিক করেছে, নিজের ভালোর কথা ভাবা দোষের কি? বিষ্ণু তো শেষমেশ সেটাই করলো না যেটা শিল্পা আগে থেকে করতে বলতেছিল। মাঝে কি হলো, বিষ্ণু মায়া থেকে উঠতে সময় লাগালো, যার কারণে একটু সাফার করলো, আর শিল্পা আগে মায়া থেকে বের হয়েছে, তাই আগে ভালো থাকাটা শুরু করেছে। এখন বলতে পারেন তাহলে কি মনুষ্যত্ব, ভালোবাসা এসবের কোনো মূল্য নেই? জি, অবশ্যই আছে। আমাদের মাঝে ভালোবাসা, মনুষ্যত্ব আছে বলেই তো আমরা সেরা প্রাণী, তা না তো কুকুর বিড়াল হতাম। বাট এখানে বুঝতে হবে যে আপনি যদি ভালোবাসার জন্য মনুষ্যত্ব দেখিয়ে পরিবার, সংসার, নিজের কথা না ভাবেন, আপনাকে বোকা বলা হবে, দায়িত্ব জ্ঞানহীন বলা হবে। তার মানে একটা লিমিট অবধি, একটা সময় অবধি, একটা পরিমাপ অবধি ভালোবাসার ঘরে কারো মায়ায় মনুষ্যত্বের খাতিরে ডুবে থাকা যাবে। তারপর যখন ব্যাপারটা নিজের স্বার্থে আসবে, নিজের ভালো থাকা না থাকার সঙ্গে কানেক্ট হবে, তখন আপনাকে একটু স্বার্থপর হতেই হবে, নয়তো আপনি পিছিয়ে পড়বেন, আপনাকে নিয়ে সবাই তামাশা করবে। একটা কথা বলছে মাথায় রাখেন, পরিবার, সমাজ, ভালোবাসা, মনুষ্যত্বের জন্য নিজেকে শেষ করে মারা গেলে মানুষ আপনাকে যতটা মহৎ বলবে, নিজেরটা বুঝে একটু স্বার্থপর হয়ে সেই মানুষগুলোর পেছনে টাকা ঢালুন, দেখবেন তার চেয়ে আপনার গুণগান বেশি চলবে, তখন আপনি বেঁচে থাকতেই মহৎ হবেন। আচ্ছা, তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি লাইক সাবস্ক্রাইব না করে থাকেন করে দিবেন। আর উপর যে হকারি করা হয়েছে ওটা নিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই, ওটা জাস্ট একটা বিজনেস দিলে। ভিডিও ডিসক্রিপশনে আমাদের অ্যাপস সিনে রিভিউর প্লে স্টোরের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে অ্যাপসটা নামিয়ে মুভি দেখতে পারবেন। আর আমার ফেসবুক আইডি রয়েছে, সেখানে গিয়ে ফলো দিয়ে আসতে পারেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।